আসসালামু আলাইকুম। প্রজেক্ট এইস এর জীববিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব জীববিজ্ঞান প্রথম পত্র অর্থাৎ উদ্ভিদ বিজ্ঞানের প্রথম চ্যাপ্টার কোষ ও এর গঠন। আমরা এর আগে এই চ্যাপ্টারের অনেক টপিক কভার করে ফেলেছি, যেমন আমরা আমাদের কোষের গঠন চ্যাপ্টারটা গঠনের পার্টটুকু করে ফেলছি। তারপরে নিউক্লিয়াসের ভেতরে নিউক্লিয়াসের গঠন পড়েছি, আমরা ডিএনএ রেপ্লিকেশন পড়েছি, ট্রান্সক্রিপশন পড়েছি, ট্রান্সলেশন পড়েছি। সো আর একটা ছোট্ট টপিক আমাদের বাকি আছে এই চ্যাপ্টার থেকে। এরপরে আমরা বলে ফেলতে পারবো যে না, এই চ্যাপ্টারের বাকি সব টপিক আমাদের কভার হয়ে গেছে। সো আজকে আমরা কি পড়বো? আজকে আমরা পড়বো জিন ও জেনেটিক কোড। সো গত ক্লাসে আমরা যখন ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন নিয়ে পড়াশোনা করছিলাম, তখন আমি তোমাদের সেখানে ছোট করে বলেছি যে জেনেটিক কোড জিনিসটা কি, জেনেটিক কোড কিভাবে গঠিত হয়, ওই যে 3টা নিউক্লিওটাইড মিলে ট্রিপলেট গঠন করে। সো এই কথাগুলো আমরা আগের ক্লাসে কিছুটা আলোচনা করেছি, আজকে আমরা সেগুলোর ডিটেলস পড়ব। সো চলো আমরা শুরু করি। প্রথমেই আজকে আমাদের টপিক হচ্ছে জিন। দেখো, জিনের একটা সংজ্ঞা এখানে লেখা আছে, যেটা তোমাদের বইয়েও লেখা আছে। তোমাদের যদি সৃজনশীলে কতে কখনো বলে যে জিন কি বা জিন কাকে বলে, এই ধরনের প্রশ্ন আসলে এই সংজ্ঞাটা তোমাদেরকে লিখতে হবে। সো চলো আমরা দেখি কি আছে। জিন হলো ক্রোমোজোমের লোকাসে অবস্থিত ডিএনএ অণুর সুনির্দিষ্ট সিকোয়েন্স, যা জীবের একটি নির্দিষ্ট কার্যকর সংকেত আবদ্ধ করে এবং এটা কি হিসেবে আত্মপ্রকাশ ঘটায়? প্রোটিন হিসেবে আত্মপ্রকাশ ঘটায় এবং বৈশিষ্ট্যের বিকাশ করে। অনেক বড় একটা সংজ্ঞা, অনেক কথাবার্তা আছে ছোট ছোট। তো চলো আমরা একটু ভেঙে ভেঙে জিনিসটাকে বুঝি। শুরুতেই কি লেখা আছে? শুরুতেই আমাদের কাছে একটা নতুন ওয়ার্ড এসেছে, নতুন একটা টার্ম, সেটা হচ্ছে কি লোকাস। লোকাস জিনিসটা কি? দেখো, এইটা হচ্ছে একটা ডিএনএ অণু। সাপোজ এইটা একটা ডিএনএ, এখানে নিউক্লিওটাইড আছে, নিউক্লিওটাইড দিয়ে গঠিত এবং এগুলো হচ্ছে তোমার বেস। সাপোজ এই পুরো ডিএনএ অণুর মধ্যে এইটুকু পার্ট কোনো একটা সুনির্দিষ্ট বৈশিষ্ট্যের প্রোটিন তৈরি করে। এইটুকু পার্ট থেকে একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যের প্রোটিন তৈরি হয়, মানে কি এইটুকু পার্ট তোমার দেহের একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য ধারণ করে। কি ধারণ করে? একটা বৈশিষ্ট্য ধারণ করে। এবং এই বৈশিষ্ট্যটাকে কি হিসেবে আত্মপ্রকাশ ঘটায়? এই যে প্রোটিন হিসেবে। তাহলে জীবের ডিএনএর যেই অংশটা একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যকে প্রকাশ করতে সক্ষম, সেই অংশটাকে আমরা বলি কি? জিন। এই অংশটুকুকে আমরা বলি জিন। এরকম একটা ডিএনএতে অসংখ্য জিন থাকতে পারে বা একটা কোষের মধ্যে অসংখ্য জিন থাকতে পারে। তাহলে জিন হওয়ার শর্ত কি? জিন হওয়ার শর্ত হচ্ছে এইটা ডিএনএর একটা নির্দিষ্ট অংশ, একটা নির্দিষ্ট সিকোয়েন্স। এই যে বেজের যে সিকোয়েন্সটা আছে, এটাকেই বলছি নির্দিষ্ট সিকোয়েন্স। তাহলে একটা নির্দিষ্ট সিকোয়েন্স যেটা কিনা প্রোটিন হিসেবে আত্মপ্রকাশ ঘটায়। এখন লোকাস জিনিসটা কি? দেখো, এই ডিএনএটা কিসের মধ্যে আছে? ক্রোমোজোমের মধ্যে আছে, রাইট? ক্রোমোজোমের মধ্যে সাপোজ এইটুকু পার্টের ডিএনএ হচ্ছে এইটা, এই ডিএনএর মধ্যে আবার এইটুকু হচ্ছে জিন। তাহলে এই জিনটা ক্রোমোজোমের যে জায়গায় অবস্থিত, সাপোজ এই জায়গায় অবস্থিত, ক্রোমোজোমের এই জায়গায় এই পার্টিকুলার জিনটা অবস্থিত। তাহলে যে জায়গায় অবস্থিত সেইটাকেই বলে কি? সেইটাকেই বলে হচ্ছে লোকাস। লোকাস বলতে সহজ ভাষায় হচ্ছে জিন যেখানে থাকে, জিনের থাকার জায়গাটাই হচ্ছে লোকাস। তাহলে এবার আবার আসো, আমরা সংজ্ঞাটা দেখি বুঝেছি কিনা। জিন হলো ক্রোমোজোমের লোকাসে অবস্থিত, ক্রোমোজোমের নির্দিষ্ট জায়গায় অবস্থিত ডিএনএ অণুর সুনির্দিষ্ট সিকোয়েন্স। এই যে একটা নির্দিষ্ট সিকোয়েন্স যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে কিন্তু জিনও চেঞ্জ হয়ে যাবে। তাহলে একটা সুনির্দিষ্ট সিকোয়েন্স যা জীবের একটি নির্দিষ্ট কার্যকর সংকেত আবদ্ধ করে। এই যে একটা নির্দিষ্ট সংকেত, এই সংকেত থেকে বা এই কোড থেকে কি তৈরি হবে? প্রোটিন তৈরি করে হবে এবং জীবের যত বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যের বিকাশ ঘটবে। তো এই হচ্ছে আমাদের জিনের বিশাল একটা সংজ্ঞা। বাট বুঝলে কিন্তু সহজ। এরকম প্রত্যেকটা পয়েন্ট কিন্তু তোমাকে কভার করতে হবে। তুমি যদি এই ক্রোমোজোমের লোকাসে এই পয়েন্টটুকু বাদ দিয়ে দাও, তাহলে কিন্তু তোমার সেখানে মার্ক কমে যাবে। তাহলে এখানে যতগুলো পয়েন্ট আছে, সব কয়টা পয়েন্ট সংজ্ঞা লেখার সময় তোমাকে কভার করতে হবে। এখন এই জিন আবিষ্কার হলো কিভাবে? বিজ্ঞানীরা জিন আবিষ্কার কিভাবে করলেন বা কে করলেন?
সবার শুরুতে আমাদের যে বিজ্ঞানীর নাম এখানে দরকার তার নাম হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেল। মেন্ডেল। আমরা বিবর্তনবাদ, জিনতত্ত্ব ও বিবর্তনবাদ সেই চ্যাপ্টারে গেলে তোমরা আরো ডিটেলস জানবা। এই মেন্ডেল সাহেব কি করেছিলেন, তিনি মটরশুঁটি নিয়ে গবেষণা করেছিলেন। মটরশুঁটি। তিনি মটরশুঁটি নিয়ে গবেষণা করার সময় দেখতে পান যে একটা মটরশুঁটি থেকে যখন পরবর্তী জেনারেশন তৈরি হয়, সাপোজ দুইটা মটরশুঁটি উদ্ভিদ আছে, দুইটার বৈশিষ্ট্য দুই রকম, সেখান থেকে যখন তাদের বংশধর তৈরি হয়, পরবর্তী জেনারেশন তৈরি হয়, তখন কিছু কিছু বৈশিষ্ট্য এই পূর্ববর্তী বংশধরের থেকে পরবর্তীতে সঞ্চারিত হয়। সাপোজ পূর্ববর্তীটা ছিল কিরকম, পূর্ববর্তী মটরশুঁটি ছিল সবুজ বা বড় বা কি খাটো। তো এই বৈশিষ্ট্যগুলো পরবর্তী জেনারেশনে সঞ্চারিত হয়, পরবর্তী জেনারেশনেও যে এই বৈশিষ্ট্যগুলোই দেখা যায়। তখন মেন্ডেল চিন্তা করেন যে নিশ্চয়ই জীবের দেহে এমন কোনো অংশ আছে যেই অংশ এই বৈশিষ্ট্যকে এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে সঞ্চারিত করছে। তো সেই জিনিসটাকে তিনি কি বলে, এই যে বৈশিষ্ট্য যে সঞ্চারণ করছে এই জিনিসটাকে তিনি নাম দেন কণা বা ফ্যাক্টর। কণা বা ফ্যাক্টর বলেন কে? গ্রেগর জোহান মেন্ডেল। এই কণা বা ফ্যাক্টরকে পরবর্তীতে জিন নামকরণ করেন বিজ্ঞানী জোহানসন। সো দুইজনের নামে অনেক মিল আছে। গ্রেগর জোহান মেন্ডেল কি করে, সেটাকে আবিষ্কার করে কণা বা ফ্যাক্টর নাম দেয়, আর জোহানসন এই কণা বা ফ্যাক্টরকে নাম দেন কি? জিন। এরপরে আরেকজন বিজ্ঞানীর নাম তোমাদেরকে জানতে হবে, মর্গান। বিজ্ঞানী মর্গান তিনি কি করেন, তিনি আবিষ্কার করেন বা তিনি এটা বলেন যে জিনটা কোথায় থাকে, জিনটা থাকে হচ্ছে আমাদের নিউক্লিয়াসের ক্রোমোজোমের মধ্যে। সো মর্গান বলেন জিন আছে ক্রোমোজোমের মধ্যে। আর এখানে আরো একজন ফেমাস বিজ্ঞানীর নাম আমাদেরকে জানতে হবে, তিনি হচ্ছেন H.G. খোরানা, হরগোবিন্দ খোরানা। কেন ইম্পর্টেন্ট? কারণ তিনি প্রথম কৃত্রিম জিন সংশ্লেষ করে 1969 সালে। উনি এই কৃত্রিম জিন সংশ্লেষ করে নোবেল পুরস্কার পান। সো হরগোবিন্দ খোরানা কৃত্রিম জিন সংশ্লেষ করে। তো এই জিন নিয়ে বিজ্ঞানীরা যখন অনেক বেশি গবেষণা করলেন, তখন বিজ্ঞানীরা জানতে পারলেন এই জিন থেকে কি তৈরি হয়, জিন থেকে প্রোটিন তৈরি হয়। সো এটা তো আবিষ্কার করলেন বিজ্ঞানীরা, তাই না, যে জিন থেকে প্রোটিন তৈরি হবে। আলটিমেটলি তো এটাই হয়, ওই যে জিন থেকে তোমার এমআরএনএ তৈরি হলো, এমআরএনএ থেকে কি প্রোটিন তৈরি হলো, তাহলে কি তৈরি হয়, জিন থেকে প্রোটিন তৈরি হয়। সো ইনিশিয়ালি বিজ্ঞানীরা এটাকে প্রোটিন না বলে কি বলতেন, তারা দেখছিলেন যে জিন থেকে এনজাইম তৈরি হয়। কি তৈরি হয়? এনজাইম। এই এনজাইমগুলোই কিন্তু মেইনলি প্রোটিন। সব এনজাইমই হচ্ছে প্রোটিন ধর্মী। তাহলে শুরুতে বিজ্ঞানীরা কি মতবাদ দিলেন, যে একটা জিন থেকে একটা এনজাইম তৈরি হয়। তারা শুরুতে প্রোটিনের কথা বললেন না, প্রথমে কি বললেন, এক জিন থেকে এক এনজাইম তৈরি হয়। এটাকেই বলে এক জিন এক এনজাইম মতবাদ। কে দিয়েছে? বিজ্ঞানী গ্যারল। এক জিন এক এনজাইম, এইটাকেই মডিফাইড করে পরে এসেছে এক জিন এক প্রোটিন মতবাদ, বা এক জিন এক পলিপেপটাইড মতবাদ। পলিপেপটাইড মানেই তো প্রোটিন। এই হচ্ছে আমাদের জিনের আবিষ্কার সংক্রান্ত যত কথাবার্তা আছে সব এইগুলোই। এই কয়টা বিজ্ঞানীর নাম তোমাদেরকে একটু মুখস্থ রাখা লাগবে। এবার আমরা জিনের একক নিয়ে কিছু কথা বলি। এই যে আমাদের ডিএনএ এর মধ্যে যে জিন আছে, এই জিনের কিছু একক আছে। এককগুলো কিরকম? সাপোজ এটা হচ্ছে একটা ডিএনএ, রাইট? এই ডিএনএ এর মধ্যে এইটুকু একটা জিন। তো এই জিনের এককে বিজ্ঞানীরা ভাগ করেছে। প্রথম এককটা হচ্ছে রেকন। রেকন, দেখো রেকন। রেকন ওয়ার্ডটা এসেছে, এই রে ওয়ার্ডটা এসেছে রিকম্বিনেন্ট থেকে। রিকম্বিনেন্ট। আমরা জীব প্রযুক্তি চ্যাপ্টারে পড়বো, বা তোমরা অলরেডি ক্লাস 9-10 একটু এই বিষয়ে জেনে এসেছো, যে আমাদের
জীব প্রযুক্তিতে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করা হয়। রিকম্বিনেন্ট ডিএনএ মানে কি, একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য সম্পন্ন ডিএনএকে বা নির্দিষ্ট বৈশিষ্ট্যের একটা জিনকে এক উদ্ভিদ থেকে অন্য উদ্ভিদ বা এক প্রাণী থেকে অন্য প্রাণীতে ট্রান্সফার করার জন্য সেটাকে কি করা হয়, সেটাকে একটা ব্যাকটেরিয়া বা ভেক্টরের সাথে যুক্ত করে দেওয়া হয়। সাপোজ এইটা হচ্ছে সেই রিকম্বিনেন্ট জিন, এইটা হচ্ছে সেই রিকম্বিনেন্ট জিন। এই রিকম্বিনেন্ট জিন একটা প্লাজমিডের সাথে যুক্ত করে অন্য কোনো উদ্ভিদ বা প্রাণীতে প্রবেশ করানো হয়। এটা আমরা জীব প্রযুক্তি চ্যাপ্টারে মোটামুটি আমাদের ধারণা আছে, কিন্তু এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি রিকম্বিনেন্ট ডিএনএ। তাহলে এই রিকম্বিনেশনে যে জিনটা ব্যবহার করা হচ্ছে বা রিকম্বিনেশনের যে একক যে জিন, সেইটাকেই বলে হচ্ছে রিকম্বিনেশন জিন বা রেকন, সংক্ষেপে রেকন। এই যে রেকন, এই কথাটা কোত্থেকে এসছে, এই রিকম্বিনেশনের শুরুর রেক থেকে। তাহলে নাম দিয়েই মনে রাখতে পারবা, রেকন হচ্ছে কিসের একক, রিকম্বিনেশনের একক। এরপর আছে হচ্ছে মিউটন। মিউটন জিনিসটা কি, দেখো আমাদের এই যে ডিএনএ যে জিনগুলো, এই জিনগুলো কি সবসময় একই রকম থাকে? সবসময় কিন্তু একই রকম থাকে না, এদের মধ্যে কিছু কিছু চেঞ্জ হতে পারে। এই চেঞ্জটা কিসের জন্য হতে পারে? সাপোজ কোনো কেমিক্যাল এজেন্টের জন্য হলো, কোনো একটা কেমিক্যালের জন্য হতে পারে, বা কোনো ক্ষতিকর রশ্মি, যেমন কি আমাদের সূর্য থেকে আছে ইউভি রশ্মি আছে, তারপর আমরা যে এক্স রে ইউজ করি, মেডিকেলে আমরা যে এক্স রেটা ইউজ করি, সেই এক্স রে কিন্তু আমাদের শরীরের জন্য হার্মফুল। সো এরকম এছাড়াও আরও বিভিন্ন ফিজিওলজিক্যালও বিভিন্ন কজ আছে। এই যে বিভিন্ন কজ যেগুলো কেমিক্যাল হতে পারে বা বিভিন্ন রশ্মি হতে পারে, এরকম ক্ষতিকর জিনিসপত্রের সংস্পর্শে আমরা যখন আসি, তখন আমাদের এই জিনটা কিছুটা চেঞ্জ হয়ে যায়। বা মাঝে মাঝে ক্ষতিকর জিনিসপত্রের সংস্পর্শেও আসতে হয় না, এটা আমাদের জেনেটিক গঠনের উপরেও ডিপেন্ড করে। সেরকম অনেক কাজে কি হয় জানো, এই ডিএনএ বা এই জিনের সাপোজ এই জায়গাটুকু চেঞ্জ হয়ে গেল, কি হলো, এইটুকু আগে যা ছিল বা যেটা থাকার কথা সেখান থেকে কিছু চেঞ্জ আসলে, এই চেঞ্জটাকেই বলে হচ্ছে মিউটেশন। মিউটেশন। তাহলে এই যে যতটুকু মিউটেশন হচ্ছে, সেই মিউটেশনের এককে এই শুরুর মিউট নিয়ে নিউটন। অন মানে হচ্ছে কোনো কিছুর একক, মনে রাখবা অন হচ্ছে যে কোনো কিছুর এককে ইউজ করা হয়, এটা আমরা এরপরেও অনেক জায়গাতে জানবো। সো মিউটেশনের একক কি, মিউটন। এরপরে আছে আমাদের রেপ্লিকেশন। সাপোজ ডিএনএর বা জিনের যতটুকু পার্ট রেপ্লিকেশন হয়, আমরা এর আগে কি পড়েছি, রেপ্লিকেশন পড়েছি না, প্রতিলিপিকরণ। সো জিনের যতটুকুর রেপ্লিকেশন হয় সেইটাকে কি বলে, এই যে রেপ্লিক অন মানে এক। তাহলে রেপ্লিকেশনের যে একক সেটাকে আমরা কি বলবো, রেপ্লিকন। দেখো রেকন আর রেপ্লিকন কিন্তু ভুলাইলে হবে না। রেকন কি, রেকন হচ্ছে রিকম্বিনেশনের একক, আর রেপ্লিকন কি, রেপ্লিকন হচ্ছে রেপ্লিকেশনের একক, নামের মধ্যেই আছে। সো উল্টাপাল্টা করার কোনো সুযোগ নাই এখানে। এর বাইরে আরেকটা একক আছে, সেটাকে বলে কি, সেটাকে বলে সিস্ট্রন বা সিস্ট্রন। এই সিস্ট্রন কি, সিস্ট্রন হচ্ছে জিনের কার্যকরী একক। প্রত্যেকটা জিনের যতটুকু পার্ট কার্যকর হিসেবে বডিতে থাকে সেটাকেই বলে সিস্ট্রন বা কার্যকর একক। তাহলে আমরা কি পড়লাম, রেকন, মিউটন, রেপ্লিকন, সিস্ট্রন, এইগুলো হচ্ছে সব প্রকৃত কোষে জিনের একক। প্রকৃত কোষে। তাহলে এরপরে আমরা যাই জিনের প্রকারভেদ। আমাদের বডিতে কি কি টাইপের জিন থাকতে পারে। এখানে তোমাদের বইয়ে কিছু কিছু জিনের ব্যাখ্যা দেওয়া হয়েছে, এমসিকিউ এর জন্য খুবই 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 ইম্পর্টেন্ট এই টপিকটা। তাহলে শুরুতেই আসি লিথাল জিন। লিথাল জিন এগুলো ইংলিশে লেখার কারণ হচ্ছে যে ওয়ার্ডগুলো বেসিক্যালি ইংলিশ থেকেই আসা। তো ইংলিশ মিনিংটা যদি তোমরা জানো, সেটার বাংলাটাই যদি জানো, তাহলেই কিন্তু এই প্রত্যেকটার ব্যাখ্যা তোমাদের হয়ে যায়, আলাদা করে কিছু জানতে হবে না। লিথাল, লিথাল মানে হচ্ছে যেটা কোনো কিছুর মৃত্যু ঘটাতে সক্ষম, কোনো কিছুকে মেরে ফেলতে সক্ষম, এরকম জিনিসকে বলা হয় কি লিথাল। তাহলে যেই জিন
জীবের মৃত্যুর জন্য দায়ী, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো লিথাল জিন। তাহলে লিথাল জিন কি করে? লিথাল জিন হচ্ছে মৃত্যুর জন্য দায়ী। ওকে, তাহলে এটা লিখলাম। অঙ্কোজিন, এরপর হচ্ছে অঙ্কোজিন। অঙ্ক মানে হচ্ছে ক্যান্সার। অঙ্ক শব্দের অর্থ হচ্ছে কি? ক্যান্সার। তাহলে যেই জিন ক্যান্সার সৃষ্টি করতে পারে সেটাই কি? অঙ্কোজিন। তাহলে যেই জিন ক্যান্সার সৃষ্টি করতে পারে সেটাই হচ্ছে অঙ্কোজিন। কি তৈরি করে? ক্যান্সার। নেক্সট হচ্ছে সেক্স ক্রোমোজোমাল জিন। আমরা জানি মানুষের শরীরে অটোজোম কয়টা? অটোজোম হচ্ছে 22 জোড়া, 22 পেয়ার হচ্ছে অটোজোম, এবং এক জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম। এই সেক্স ক্রোমোজোম কি কি আছে? ফিমেলের ক্ষেত্রে XX আর মেলের ক্ষেত্রে XY। তাহলে এক্স আর ওয়াই এই দুইটা সেক্স ক্রোমোজোম আমাদের মানুষের মধ্যে আছে। সো এই যে এক্স আর ওয়াই ক্রোমোজোম যেই জিনকে ধারণ করে, বা এক্স আর ওয়াই ক্রোমোজোম দিয়ে যেই জিনগুলো বাহিত হয় সেইটাকেই বলে সেক্স ক্রোমোজোমাল জিন। তাহলে এক্স ওয়াই এইটা, এই দুইটা ক্রোমোজোমের মধ্যে যেই যেই জিন থাকে সেটাই হচ্ছে সেক্স ক্রোমোজোমাল জিন। আমি এখানে এক্স ওয়াই লিখে রাখি। আমাদের বিভিন্ন যে জেনেটিক রোগগুলো আছে আমরা পড়বো পরে, জিনতত্ত্বের চ্যাপ্টারে যে পড়বো, আমাদের কিছু জেনেটিক রোগ আছে, যেমন কি যে রোগগুলো জিনের মাধ্যমে এক বংশধর থেকে পরবর্তী বংশধরে যায়। মানে সেটা জিন যদি তোমার বাবা বা মায়ের মধ্যে থাকে তাহলে সেটা তোমার বা তোমার ভাই বোনের মধ্যে আসার পসিবিলিটি থাকে। সো এই জিনগুলোই হচ্ছে কিন্তু সেক্স ক্রোমোজোমাল জিন। ঠিক আছে, তাহলে এরপর কি? এরপরে ট্রান্সজিন। ট্রান্সজিন কি? ওই যে আমরা একটু আগেই বলেছিলাম যে রিকম্বিনেশন হলো, রিকম্বিনেশনে যেই জিনটা ইউজ করা হয় বা যেই জিন এক উদ্ভিদ থেকে অন্য উদ্ভিদে বা এক প্রাণী থেকে অন্য প্রাণীতে যেটাকে স্থানান্তর করা হয়, আমরা ওখানে পড়েছি না ট্রান্সজেনিক? বলো, যেইটাতে স্থানান্তর করা হয় সেটাকে বলে ট্রান্সজেনিক উদ্ভিদ বা প্রাণী। তাহলে যে জিনটা স্থানান্তর করা হয় তাকে কি বলে? তাকে বলে ট্রান্সজিন। তাহলে এই রিকম্বিনেন্ট ডিএনএ প্রক্রিয়ায় যে জিনটা স্থানান্তর করা হয় সেইটাকেই বলে ট্রান্সজিন। এক উদ্ভিদ থেকে অন্য উদ্ভিদ বা প্রাণী, এক প্রাণী থেকে অন্য প্রাণীতে যেটা স্থানান্তর করা হয়। তাহলে ট্রান্সজিন হচ্ছে উদ্ভিদ বা প্রাণীতে স্থানান্তর। ক্লিয়ার? এরপরে হচ্ছে স্প্লিট জিন। দেখো আমরা যখন এমআরএনএ তৈরি পড়েছিলাম, মানে কি ট্রান্সক্রিপশন যখন পড়েছিলাম, তখন আমরা দেখেছিলাম যে জিনের মধ্যে কি ছিল? কিছু এক্সন ছিল এবং কিছু ইন্ট্রন ছিল। এক্সন কি? এক্সন হচ্ছে যেটা এক্সপ্রেস করতে পারে, আর ইন্ট্রন কি? যেটা এক্সপ্রেস করতে পারে না, যেটা ইন্টারভেইন করে। তাহলে যেটা এক্সপ্রেস করে সেটা হচ্ছে এক্সন, আর বাকিটা যেটা ইন্টারভেইন করে সেটা হচ্ছে ইন্ট্রন। তাহলে এই যে জিনে বোথ এক্সন আর ইন্ট্রন থাকে সেইটাকেই বলে হচ্ছে স্প্লিট জিন বা খণ্ডিত জিন। স্প্লিট বা খণ্ডিত। তাহলে স্প্লিট বা খণ্ডিত জিন কি? যেটার মধ্যে এক্সন অ্যান্ড ইন্ট্রনস থাকে। তাহলে স্প্লিট জিন। স্প্লিট জিন কি? এক্সন প্লাস ইন্ট্রন। এরপরে হচ্ছে অটোজোমাল জিন। তাহলে যেই জিন সেক্স ক্রোমোজোমে থাকে সেটা যদি সেক্স ক্রোমোজোমাল জিন হয়, যেই জিন অটোজোমে থাকে সেটাই অটোজোমাল জিন। অটোজোমে থাকে। এরপর হচ্ছে সিউডোজিন। সিউডোজিন হচ্ছে যে জিনটা থাকে কিন্তু কোনো কাজ করে না, মানে যে জিনটা কোনো বৈশিষ্ট্য প্রকাশই করে না। তাহলে সিউডো মানে আমরা জানি সিউডো মানে হচ্ছে ভুয়া, ভ্রান্ত বা ফলস। তাহলে এইটা কোনো
প্রোটিনকে প্রকাশ করে না। তাহলে এটাই হচ্ছে কি, এটা হচ্ছে সিউডোজিন। নেক্সট কি, হোল্যান্ড্রিক জিন। হোল্যান্ড্রিক জিন হচ্ছে যেই জিনটা ওয়াই ক্রোমোজোমে থাকে। ওয়াই ক্রোমোজোমে থাকে, আমরা এর আগে সেক্স ক্রোমোজোম পড়েছি যে এক্স ওয়াই যেটা থাকে, আর আলাদাভাবে যেটা ওয়াই ক্রোমোজোমে থাকে সেইটাকে বলে হচ্ছে হোল্যান্ড্রিক জিন। এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তোমাদেরকে জানতে হবে, সেইটা হচ্ছে কানের লোম। দেখবা ছেলেদের অনেক সময় কানের এখানে লোম দেখা যায় বা চুল দেখা যায়। সো নর্মালি কিন্তু মেয়েদের এটা থাকে না, কিছু কিছু ছেলেদের ক্ষেত্রে এই জিনিসটা দেখা যায়। সো এই জিনটা কোথায় থাকে? এই জিনটা থাকে হচ্ছে ওয়াই ক্রোমোজোমে। সো এই কানের লোম এটা হচ্ছে কিসের প্রকাশ? এটা একটা হোল্যান্ড্রিক জিনের প্রকাশ। লিঙ্কড জিন। লিঙ্কড জিন কি? ধরো এইটা একটা ডিএনএ, ডিএনএর মধ্যে এইটা একটা জিন আর এইটা একটা জিন, দুইটা জিন, বাট এই দুইটা জিন একসাথে মিলে একটা বৈশিষ্ট্য প্রকাশ করছে। এরকমও হতে পারে যে দুইটা একসাথে মিলে একটা বৈশিষ্ট্য প্রকাশ করছে। সো যখন এরকম একসাথে মিলে বৈশিষ্ট্য প্রকাশ করবে বা একসাথে মিলে পরবর্তী জেনারেশনে যাবে, তখনই সেইটাকে বলা হয় লিঙ্কড জিন। তাহলে কি এরা একসাথে, আমি শুধু একসাথেটা এখানে লিখে রাখলাম। তাহলে দেখো এই হচ্ছে আমাদের জিনের প্রকারভেদ নিয়ে কথাবার্তা। লিথাল জিন যেটার কারণে মৃত্যু হতে পারে, অঙ্কোজ যেটার কারণে ক্যান্সার হতে পারে, সেক্স ক্রোমোজোমাল যেটা এক্স ওয়াই থাকে, অটোজোমাল যেটা অটোজোমে থাকে, হোল্যান্ড্রিক যেটা ওয়াই থাকে, স্প্লিট কোনটা যেখানে এক্সন ইন্ট্রন থাকে, আর কি বাদ দিলাম, ট্রান্স যেটা হচ্ছে কি উদ্ভিদ থেকে উদ্ভিদ বা প্রাণী থেকে প্রাণীতে স্থানান্তর হয়, সিউডোজিন যেটা হচ্ছে ভুয়া জিন, আর লিঙ্কড একসাথে মিলে কাজ করে বা একসাথে মিলে পরবর্তী জেনারেশনে যায়। এই হচ্ছে আমাদের জিনের প্রকারভেদ, যে জিন কত প্রকার আছে এবং কি কি। ঠিক আছে, তা আশা করছি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। ইজি, আজকে আমাদের পড়ার মধ্যে কঠিন তেমন কিছু নাই, মোরালেস সবই থিওরিটিক্যাল জিনিসপত্র। তো একটু যদি বুঝে নাও তাহলে লিখতে সহজ হবে। আরে দেখো, আমাদের প্রকৃত কোষে আমরা যে পড়লাম জিনের এতগুলো গঠন আছে, এতগুলো একক আছে, আদি কোষে কিন্তু জিনিসটা এভাবে কাজ করে না। আদি কোষের সবকিছুই খুবই সরল। আমরা জানি আদি কোষের সব জিনিসপত্র হচ্ছে একদম সরল সহজ পানির মতো। তাহলে এই আদি কোষের জিন কিরকম, এই আদি কোষের জিন কিরকম, এইটা নিয়ে বিজ্ঞানী জ্যাকব আর মোনার্ড দিয়েছেন অপেরন মডেল। অপেরন মডেল, এই আদি কোষে জিনের যে একক সেটাকেই বলা হয় হচ্ছে অপেরন। অপেরন তাহলে কি, অপেরন হচ্ছে আদি কোষে জিনের একক। এটাকে, এটা হচ্ছে অপেরন, এবং এই মডেলটাকে বলে অপেরন মডেল। তাহলে অপেরন মডেলে কি বলা হয়েছে চলো আমরা একটু দেখে আসি। আমরা শুরুতে এখানে চিন্তা করো, এটা হচ্ছে একটা আদিকোষের একটা জিন। সাপোজ এটা আদিকোষের একটা জিন। এই জিনের এইটুকু পার্ট থেকে প্রোটিন তৈরি হয়। এইটুকু পার্ট থেকে প্রোটিন তৈরি হয়। এখন আমরা জানি প্রোটিন তৈরি হয় মানে কি, এখান থেকে এমআরএনএ তৈরি হয়, ট্রান্সক্রিপশন হয়, তারপরে তো না ট্রান্সলেশন হবে। তাহলে যখন আমরা ট্রান্সক্রিপশন পড়েছিলাম এমআরএনএ তৈরি করার সময়, তখন আমরা দেখেছিলাম যে এমআরএনএ তৈরি করার জন্য ট্রান্সক্রিপশন যেখানে হবে তার আগে এসে কি যুক্ত হয়, প্রোমোটার যুক্ত হয়। তাহলে এইখানেও একটা সাইট থাকবে যেখানে কি প্রোমোটার যুক্ত হবে। সাপোজ এইটা হচ্ছে সেই প্রোমোটার, এটা হচ্ছে প্রোমোটার। প্রোমোটারে কি হয় আমরা আগে জেনেছি, প্রোমোটারে এসে আরএনএ পলিমারেজ যুক্ত হয়। ট্রান্সক্রিপশন মনে করে দেখো, প্রোমোটারে এসে আরএনএ পলিমারেজ যুক্ত হয়। তাহলে হলো প্রোমোটার।
বাকি আরো দুইটা জায়গা এখানে দেখা যাচ্ছে। এই দুইটা জায়গা কি জিনিস? এইটা হচ্ছে সবুজ কালি দিয়ে যেটা দেখাচ্ছি, এইটা হচ্ছে অপারেটর বা চালক। আর এইটা হচ্ছে রেগুলেটর বা নিয়ন্ত্রক। এবার তো আমরা জিনিসটাকে একটু বুঝি। তাহলে প্রোটিন তৈরি করে যে পার্টটা, এটা নিয়ে তো আলাদা করে আমাদের বোঝার কিছু নাই। আমরা অলরেডি জানি জিন থেকে বা ডিএনএ থেকে আমাদের কি তৈরি হয়, এমআরএনএ তৈরি হয়, এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হয়। তাহলে এই যেই জায়গা থেকে প্রোটিন তৈরি হবে, প্রোটিন তৈরি করতে যেটা পারবে সেটাকে আমরা বলবো গাঠনিক জিন। কি বলবো? গাঠনিক জিন। তাহলে এইটুকুকে, এটা হচ্ছে গাঠনিক জিন। এখন তোমরা অনেকে বলবে আপু এখানে তো প্রোটিন লেখা নাই, কি লেখা? এনজাইম লেখা। দেখো সকল এনজাইম হচ্ছে প্রোটিন। এখন যারা আদিকোষ তাদের প্রোটিন হিসেবে মেইনলি এনজাইমই দরকার হয়, তাদের আলাদা প্রোটিন খুব বেশি দরকার হয় না। সো এই জন্য বইয়ে এটাকে সরাসরি প্রোটিন না লিখে এনজাইমই বলে দিয়েছে। আমরা পরে যখন কোষ রসায়ন পড়বো তখন দেখবা যে সকল এনজাইমই প্রোটিন, কিন্তু সকল প্রোটিন এনজাইম না, এটা আমরা পড়বো তখন। তাহলে এনজাইম মানে হচ্ছে প্রোটিন। তাহলে প্রোটিন তৈরি করবে বা এনজাইম তৈরি করবে যে পার্টটা, সেটাকে বলে স্ট্রাকচারাল জিন বা গাঠনিক জিন। এরপরে হচ্ছে কি প্রোমোটার বা উদ্দীপক জিন, যেখানে আরএনএ পলিমারেজ এনজাইম যুক্ত হয়, তাহলে এটা হচ্ছে প্রোমোটার। এই প্রোমোটারের সামনে এই জায়গাটাকে বলা হচ্ছে অপারেটর বা চালক জিন। এটা কি নিয়ন্ত্রণ করে? নিয়ন্ত্রণ করে যে কতটুকু প্রোটিন তৈরি হবে, কোন জায়গা থেকে কতটুকু প্রোটিন তৈরি হবে। তাহলে স্ট্রাকচারাল জিনের প্রোটিন তৈরিকে নিয়ন্ত্রণ করে কে? অপারেটর বা চালক জিন। আর এই অপারেটর জিনের কাজকে নিয়ন্ত্রণ করে রেগুলেটর বা নিয়ন্ত্রক জিন। দেখো প্রোমোটার জিনে আরএনএ পলিমারেজ যুক্ত হয়, অপারেটর বা চালক জিন হচ্ছে এই গাঠনিক জিনের প্রোটিন উৎপাদনকে নিয়ন্ত্রণ করে। গাঠনিক জিন কতখানি প্রোটিন উৎপাদন করবে, কোথা থেকে করবে, কোথায় থামবে, সব নিয়ন্ত্রণ করে হচ্ছে এই চালক জিন। আর চালক জিনের কাজকে নিয়ন্ত্রণ করে আমাদের রেগুলেটর বা নিয়ন্ত্রক জিন। তো এই ছবিটা খেয়াল রাখো, এই ছবিটা খেয়াল রাখলে বোঝাটা সহজ হয়ে যাবে তোমাদের জন্য। ঠিক আছে, এই হচ্ছে আমাদের জ্যাকব আর মোনাডের অপেরন মডেল, যেটা আদি কোষে দেখা যায়। এবার দেখো জিনের কাজ কি। জিনের কাজ ব্রড হেডিং এ কিন্তু আমরা অলরেডি জানি। দেখো প্রত্যেকটা পয়েন্ট তোমরা কম বেশি জানো। প্রথমে কি? প্রথমে হচ্ছে বৈশিষ্ট্যের প্রকাশকে নিয়ন্ত্রণ করে। অবশ্যই আমরা এটাই তো এতক্ষণ থেকে বলছি যে ডিএনএ এর মধ্যে বা জিনের মধ্যে যে কোডটা আছে সেটাকে বৈশিষ্ট্যে রূপান্তর করতে হবে, বা সেটাই আমাদের সকল বৈশিষ্ট্যের ধারক ও বাহক। তাহলে বৈশিষ্ট্যকে কি বলে? বাহ্যিক যেই বৈশিষ্ট্য সেটাকে বলে হচ্ছে ফিনোটাইপ। যেমন আমার চোখের রং, এটা একটা ফিনোটাইপ, আমার গায়ের রং একটা ফিনোটাইপ, আমার উচ্চতা একটা ফিনোটাইপ, আমার চুলের রং, চুলের ধরন, এগুলো প্রত্যেকটা হচ্ছে এক একটা ফিনোটাইপ। তাহলে এই যে বাহ্যিক বৈশিষ্ট্য, এই বাহ্যিক বৈশিষ্ট্যগুলোকে বলে কি? ফিনোটাইপ। আর যেই জিন দিয়ে এই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ হয় সেই জিনটাকে বলে জিনোটাইপ। তাহলে বাহ্যিক বৈশিষ্ট্যের প্রকাশকে নিয়ন্ত্রণ করে কে? জিন। এরপরে কি? সাংগঠনিক ও বিপাকীয় বৈশিষ্ট্য, যে প্রোটিন, এনজাইম বা হরমোন সংশ্লেষ করার মাধ্যমে সব বৈশিষ্ট্য প্রকাশ করে। দেখো একই জিনিস বারবার লেখা। তাহলে এরা কি তৈরি করে? এরা প্রোটিন তৈরি করে, এনজাইম তৈরি করে, বিভিন্ন হরমোন তৈরি করে। তাহলে এইগুলো তৈরি করার মাধ্যমে দেহের ভেতরে যে বিপাকীয় প্রক্রিয়াগুলো আছে সেই প্রক্রিয়াগুলোরও চালনা করে আমাদের জিন। নেক্সট কি? ট্রান্সক্রিপশন পদ্ধতিতে এমআরএনএ তে প্রেরণ করে তথ্য, আর এমআরএনএ থেকে যায় এটা প্রোটিন আর পলিপেপটাইডে। জানি আমরা এটা আগে থেকেই। সব ধরনের আরএনএ ও প্রোটিন উৎপাদনে জিন মুখ্য ভূমিকা পালন করে। দেখো একই কথা বারবার লিখছে। জিন প্রজাতির নির্দিষ্ট বৈশিষ্ট্যের সংরক্ষণকে নিশ্চিত করে। একটা প্রজাতির যে নির্দিষ্ট বৈশিষ্ট্য, ধরো দুইটা প্রজাতির কিছু কিছু বৈশিষ্ট্য তো আলাদা হয়,
মানুষের কিছু স্বকীয় বৈশিষ্ট্য আছে, একটা সাপোজ একটা বিড়ালের তার কিছু স্বকীয় বৈশিষ্ট্য আছে, একটা মাছের তার কিছু স্বকীয় বৈশিষ্ট্য আছে, একটা মানুষের কিছু কিছু বৈশিষ্ট্য কিন্তু কখনো মাছের বৈশিষ্ট্যের সাথে মিলবে না। তাহলে এই যে বৈশিষ্ট্যগুলো একটা নির্দিষ্ট প্রজাতিতে সংরক্ষণ করছে, কে করছে? এই জিন করছে। তাহলে এই সবই হচ্ছে আমাদের জিনের কার্যকলাপ। তো জিন বেসিক্যালি মনে রাখবা সহজভাবে যে এইটা ডিএনএরই একটা পার্ট, ডিএনএরই একটা অংশ, যে অংশটা প্রোটিন তৈরি করতেছে সেটাই জিন। তার মানে দুইটাকে আমরা সমার্থকভাবে ইউজ করতে পারি। অনেক জায়গায় দেখবা ডিএনএর জায়গায় জিন বলেছে, জিনের জায়গায় ডিএনএ বলেছে, তো তোমাদের জন্য বুঝতে এটা অনেক সময় কষ্ট হয়। বাট মনে রাখবা যে মোরলেস দুইটা সিমিলার মিনিংয়ে প্রকাশ করবে যখন আমরা পরীক্ষাতে বা হচ্ছে যে কোনো জায়গায় পড়বো তখন। তাহলে নেক্সট আমাদের টপিক হচ্ছে জেনেটিক কোড আর কোডন। তাহলে জেনেটিক কোড কি আর কোডন কি? দেখো এইটা হচ্ছে একটা ডিএনএ। কোনটা ডিএনএ? এই যে এটা হচ্ছে একটা ডিএনএ। এই ডিএনএ তে বেস সিকোয়েন্স আছে, এই ডিএনএ থেকে কি তৈরি হবে? এমআরএনএ। সাপোজ এটা একটা এমআরএনএ এখান থেকে তৈরি হয়েছে। এই এমআরএনএ তেও কি আছে? এমআরএনএ তেও বেস সিকোয়েন্স আছে। যে বেস সিকোয়েন্সটা ডিএনএ সিকোয়েন্সের মতোই, কারণ সেখান থেকেই কমপ্লিমেন্টারি ভাবে তৈরি হয়েছে। এইবার দেখো একটা ডিএনএ অণুতে পরপর তিনটা নিউক্লিওটাইড, এই যে পরপর তিনটা নিউক্লিওটাইড, এই পরপর তিনটা নিউক্লিওটাইডকে একসাথে বলে জেনেটিক কোড। জেনেটিক কোড। আর এই কোডটা যখন ডিএনএ থেকে এমআরএনএ তে চলে যায় তখন এই সেম পরপর তিনটা নিউক্লিওটাইডকে বলে হচ্ছে কোডন। তাহলে সহজভাবে বলতে গেলে যখন এটা ডিএনএ অণুর মধ্যে থাকবে বা জিনের মধ্যে থাকবে তখন এটা থাকবে কি জেনেটিক কোড বলবো আমরা এটাকে। আর যখন এটা ট্রান্সক্রিপশন হয়ে এমআরএনএ এর মধ্যে চলে যাবে তখন আমরা এটাকে কি বলবো? তখন আমরা এটাকে বলবো কোডন। এবং এখানে আরো একটা জিনিস বলে রাখি, এই কোডনে এসে প্রোটিন তৈরির সময় কে প্রোটিনকে নিয়ে আসবে বা অ্যামিনো অ্যাসিডকে কে নিয়ে আসবে? টিআরএনএ। সো টিআরএনএ তে যেটা থাকবে, এই যে টিআরএনএ আমরা পড়েছিলাম এরকম টিআরএনএ, টিআরএনএর এই যে অ্যান্টিকোডন লুপে এখানে যে তিনটা বেস থাকবে সেই তিনটা বেসকে কি বলবো? অ্যান্টিকোডন। তাহলে ডিএনএ তে পরপর তিনটা নিউক্লিওটাইড বা পরপর তিনটা বেস তাকে বলে জেনেটিক কোড, সেটা যখন এমআরএনএ তে চলে আসে তাকে বলে কোডন। আর তার বিপরীতে টিআরএনএ এর যে তিনটা বেস থাকে সেটাকে বলে অ্যান্টিকোডন। এই হচ্ছে একদমই সহজ কথাবার্তা, দেখো কঠিন কিচ্ছু নাই এর মধ্যে। এবার সংজ্ঞা পড়ো। সংজ্ঞায় কি আছে? সংজ্ঞায় লেখা আছে জেনেটিক কোড হলো একটা থ্রি লেটার কেন? তিনটা নিউক্লিওটাইড বা তিনটা বেস নিয়ে গঠন করা হয়েছে। থ্রি লেটার কোড যা ডিএনএ অণুতে পরপর একত্রে বিন্যস্ত থাকে। এখন এটা যদি এমন হয় তুমি বলবা যে আপু আপনি তো তিনটা নিয়ে করতে বলছেন, আমি এখান থেকে একটা নিব, এইখান থেকে একটা নিব, এখান থেকে একটা নিব, তাহলে কি জেনেটিক কোড হবে? হবে না। এটা অবশ্যই পরপর তিনটা কোড থাকতে হবে। কি হবে? পরপর তিনটা নিউক্লিওটাইড মিলে একটা জেনেটিক কোড গঠন করবে। সেম অ্যাজ এমআরএনএ অণুর ধারাবাহিক অনুক্রমের তিনটা বেসকে ধারাবাহিক বলেছে, কিন্তু মানে কি পরপর ধারাবাহিক অনুক্রমে তিনটা বেসকে একত্রে কি বলে? একটা কোডন বলে। একটা কোডন একটা অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে। ওই যে টিআরএনএ অ্যামিনো অ্যাসিড নিয়ে আসবে, তাহলে একটা কোডন কাকে নির্দেশ করে? একটা অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে বা অ্যামিনো অ্যাসিডকে কোড করে। এইবার গত ক্লাসে আমরা বলেছিলাম যে কোডন কয়টা? কোডন আমরা বলেছি 64টা কোডন আছে। তো এইবার আমরা দেখব যে সেই 64টা কোডন
কি কি? এইটার জন্য আমাদেরকে একটা ছক বানাতে হবে আগে। আচ্ছা, আমরা একটা ছক বানাই। আশা করছি দেখা যায়। ছকটা যখন তোমরা বানাবা, তোমরা এইভাবে বানাবো। এখানে একটা দাগ থাকলো, আর আচ্ছা, এটা আমরা এভাবে আঁকাইতে পারি। সাপোজ এই বরাবর একটা দাগ দিবা আর এই বরাবর একটা দাগ দিবা, ঠিক আছে? তার সাথে এইখানে নিচে দিবা কয়টা, একটা, একটা, দুইটা, তিনটা, চারটা, আর এই পাশে একটা দাগ। ছকটা এখনো বুঝতে পেরেছো? প্রথমে একটা ছক আঁকালাম, ওপরে দিলাম, দুই পাশে দিলাম, তারপরে এই ভেতরের জায়গাটাকে আবার 1 2 3 4 চারটা ভাগে ভাগ করলাম। এখন কি করতে হবে, এইটাকেও চারটা ভাগে ভাগ করতে হবে। 1 2 3 4, এই যে চারটা ভাগে ভাগ করলাম, 1 2 3 4 ভেতরের এইটাকে। এবার এখানে লিখবো ইউ সি জি এ, এখানেও লিখবো ইউ সি ইউ সি জি এ। আর এখানে কি লিখবো, এখানে লিখবো ইউ সি জি এ, ইউ সি জি এ, ইউ সি জি এ। তাহলে দেখো এই পর্যন্ত ছকটা বোঝা গেছে কিনা। এবার এই বক্সে প্রথমে কি আছে, প্রথমে ইউ, আমি ইউ লিখবো কয়টা, 1 2 3 4, যেহেতু চারটা বেজ আছে আমি চারবার ইউ লিখবো, চারটা ইউ লিখলাম। তারপরে এখানে কি আছে, এখানে ইউ আছে, তাহলে এখানে আবার সেকেন্ডে ইউ দিলাম। থার্ডে এখানে কি আছে, এখানে আছে থার্ডে ইউ, এখানে থার্ডে আছে কি সি, এখানে জি, এখানে এ। তাহলে বোঝা গেছে কিভাবে করতেছি। আরেকটা দেখো, আরেকটা দেখো, এটা হচ্ছে প্রথম ঘর, প্রথম ঘরটা চারবার লিখলাম কারণ এপাশে চারটা আছে, তাহলে প্রথম ঘরে চারটা লেখা শেষ। তাহলে এই ঘরের ওপরে কোনটা আছে, ইউ, এবারে ইউ কে লিখবো চারবার, 1 2 3 4 হয়ে গেল। এবার থার্ড কোনটা, থার্ড হচ্ছে ওইটা, এটা হচ্ছে 1, এটা 2, এটা 3। থার্ডে ওখানে প্রথমে কি ইউ, সেকেন্ডে সি, তারপরে জি, এরপরে এ। তাহলে এবার একটা র্যান্ডম ঘর যদি আমরা চিন্তা করি, কোনটা করব, এটা করি ধরো। এইটাতে প্রথম কোনটা, প্রথম হচ্ছে, বলেছি প্রথম হচ্ছে এইটা, তাহলে প্রথমে কি আছে, প্রথমে আছে জি, চারটা জি লিখি, 1 2 3 4, চারটা জি লিখলাম। সেকেন্ড কোনটা, ওপরেরটা, ওপরে কি আছে, ওপরে আছে সি, তাহলে এখানে সি দেই, চারটা সি দেয়া শেষ। 3 নাম্বার কোনটা, 3 নাম্বার হচ্ছে এটা, ইউ সি জি এ। তাহলে এইভাবে আমরা পুরো ছকটাকে পূরণ করতে পারবো না, প্রত্যেকটাতে কয়টা কয়টা করে থাকবে, এখানে চারটা, এখানে চারটা, 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 প্রত্যেকটাতে চারটা করে কোডন থাকবে। এবার যোগ করে দেখো তো কয়টা হচ্ছে, 4 4 16 16 16 16, সব কয়টাকে যদি একসাথে যোগ দাও কত হবে, 64। তাহলে টোটাল 64টা কোডনের হিসাব পাওয়া গেছে। চলো আমরা 64টা কোডন দেখে আসি।
এখানে আমি পুরোটা আঁকালাম না, তোমরা পুরোটা আঁকে প্র্যাকটিস করতে পারো। এই যে দেখো তোমাদের বইয়ে দেয়া আছে 64টা কোডন। এই যে এটা ইউ সি এ জি, এবার ইউ সি এ জি, ইউ সি এ জি, ইউ সি এ জি, প্রত্যেকটাতে এইভাবে ইউ, প্রথমে চারটা ইউ, সেকেন্ড চারটা ইউ, তারপরে ওই ইউ সি এ জি যেভাবে বলেছিলাম সেভাবে এই ছকটা আঁকানো। এই পুরো ছকে আমরা তাহলে কতগুলো কোডন দেখতে পাচ্ছি? কোডন টোটাল পাচ্ছি 64টা। তাহলে আগের ক্লাসে যে বলেছিলাম 64টা কোডন কিভাবে আসে, চারটা নিউক্লিওটাইড থেকে 64টা কোডন কিভাবে আসে সেই হিসাব বোঝা গেছে। এখানে কেন ইউ দিলাম, কারণ কোডন কি, কোডন আমরা বলেছি এমআরএনএ তে যে সিকোয়েন্সটা থাকে পরপর 3টা এমআরএনএ সিকোয়েন্স। এখন এমআরএনএ তো থাইমিন থাকে না, এমআরএনএ তে কি থাকে? ইউরাসিল থাকে। তাহলে সেই জন্য কিন্তু আমরা এখানে থাইমিন দিইনি, আমরা ইউরাসিল দিয়েছি। তাহলে এই টোটাল কতগুলো কোডন? টোটাল কোডন হচ্ছে 64টা। এখন আমরা বলেছিলাম যে কোডন কি করে? কোডন অ্যামিনো অ্যাসিডকে কোড করে, অ্যামিনো অ্যাসিডকে কোড করে। তাহলে কোডন আছে 64টা। অ্যামিনো অ্যাসিড কয়টা? অ্যামিনো অ্যাসিড হচ্ছে আমাদের দেহে, মানুষের দেহে 20 ধরনের অ্যামিনো অ্যাসিড আছে। এই 20 ধরনের অ্যামিনো অ্যাসিড মিলেই সকল প্রোটিন তৈরি করে। সব প্রোটিন এই 20টারই পারমুটেশন কম্বিনেশনে তৈরি হয়। তাহলে এই 20টা অ্যামিনো অ্যাসিড 20টা, কোডন 64টা। তাহলে বলো তো এক একটা অ্যামিনো অ্যাসিডের জন্য অনেকগুলো কোডন থাকতে পারে না? একটা অ্যামিনো অ্যাসিডের জন্য যদি একটা কোডন থাকতো তাহলে এই 64টার মধ্যে শুধুমাত্র 20টাই কার্যকর হতো। কিন্তু আমরা কি বলেছিলাম, 64টার মধ্যে 61টা হচ্ছে অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে আর 3টা স্টপ কোডন। তাহলে 20টা অ্যামিনো অ্যাসিডকে 64টা কোডন নির্দেশ করছে। অবশ্যই এক একটা অ্যামিনো অ্যাসিডকে একটার বেশি কোডন নির্দেশ করে বা একটার বেশি কোডন কোড করে। দেখো যেমন এখানে ইউইউসি আর ইউইউ দুইটা কোডনই ফিনাইল অ্যালানিনকে কোড করে, মানে দুইটার মধ্যে যে কোনোটা থাকলেই ফিনাইল অ্যালানিন আসবে। সেম অ্যাজ এই সিএইউ আর হচ্ছে সিএসসি, এই দুইটার মধ্যে যে কোনো একটা কোডনই যদি থাকে, কোন অ্যামিনো অ্যাসিড আসবে? হিস্টিডিন আসবে। আবার দেখো এই যে জিইউ, জিইউসি, জিইউএ, জিইউজি, চারটাই কাকে কোড করে? ভ্যালিনকে। মানে এই চারটার মধ্যে যে কোনো কোডন আসলেই ভ্যালিন নিয়ে আসবে সে। সো এই যে এক একটা অ্যামিনো অ্যাসিডকে কোড করার জন্য একের অধিক কোডন আছে, এই জিনিসটাকেই বলে হচ্ছে জেনেটিক কোডের অধোগামিতা। অধোগামিতা জেনেটিক কোডের অধোগামিতা। তাহলে আমরা কিন্তু অলরেডি কোডনের যত বৈশিষ্ট্য আছে সব বৈশিষ্ট্য জেনে গেছি। প্রথম বৈশিষ্ট্য কি? কোডন হচ্ছে 3টা নিউক্লিওটাইড বা 3টা বেস, এমআরএনএর 3টা বেস নিয়ে গঠিত হয়। বেসগুলো অবশ্যই কি থাকতে হবে? পরপর সাজানো থাকতে হবে, এদের মধ্যে কোনো গ্যাপ থাকা যাবে না, এদের মধ্যে কোনো ব্রেক থাকা যাবে না। এগুলো কি করবে? অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করবে আর কি। আর একটা কোডন একটা অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে, একটা অ্যামিনো অ্যাসিডকে একাধিক কোডন নির্দেশ করতে পারে, একটা অ্যামিনো অ্যাসিডকে একাধিক কোডন নির্দেশ করতে পারে। 3টা আছে স্টপ কোডন, যে 3টা আসলে কোড বা ট্রান্সলেট হওয়া বন্ধ হয়ে যায়, ট্রান্সক্রিপশন বন্ধ করে। তাহলে যে 3টা কোডন তাকে বলে স্টপ কোডন। স্টপ কোডন, এই স্টপ কোডন কি কি আছে? এই যে দেখো বন্ধের নির্দেশ। তাহলে ইউ এ এ, ইউ এ জি, ইউ জি এ, এই 3টাই হচ্ছে স্টপ কোডন। স্টার্ট কোডন কোনটা বলেছিলাম? স্টার্ট কোডন হচ্ছে এইউজি মানে মিথিওনিন। তাহলে এইটা হচ্ছে কি স্টার্ট কোডন। তাহলে এই হচ্ছে আমাদের জেনেটিক কোডনের যা যা বৈশিষ্ট্য ছিল সব। কোডনের বৈশিষ্ট্য শেষ। তাহলে কোডন কিভাবে তৈরি হয়, কিভাবে লিখতে হয়, তোমার কাছে যদি এই চারটা চায়, চারটা দিতে পারবো না আমরা? আশা করছি দিতে পারবো। আর ধর জেনেটিক কোডের বৈশিষ্ট্য লেখা আছে এখানে। জেনেটিক কোড নিউক্লিওটাইডের
64টি ট্রিপলেট নিয়ে গঠিত। এই ট্রিপলেটকে কি বলা হয়? কোডন বলা হয়। এই ট্রিপলেটকে বলা হয় কোডন। যেহেতু তিনটা মিলে হচ্ছে সেই জন্য এটাকে বলে ট্রিপলেট। একাধিক কোডন একটি অ্যামিনো অ্যাসিডকে কোড করে। একটি কোডন কখনো একাধিক অ্যামিনো অ্যাসিডকে কোড করে না। এখন একটা কোডন যদি একাধিক অ্যামিনো অ্যাসিডকে কোড করতো তাহলে টিআরএন তো কনফিউজ হয়ে যাবে যে আমি এখানে কোন অ্যামিনো অ্যাসিডকে নিয়ে আসবো, তাই না? সো এই জন্য কখনোই একটা কোডন একাধিক অ্যামিনো অ্যাসিডকে কোড করতে পারে না। কোডন তৈরিতে নিউক্লিওটাইডগুলো কখনো ওভারল্যাপ করে না। ওভারল্যাপ করে না মানে কি? সাপোজ এটা হচ্ছে এ ইউ, এটা হচ্ছে জি সি এ সি জি, এরকম। এখন এটা যদি একটা কোডন হয় তাহলে এইটাকে তুমি আরেকটা কোডন বলতে পারবা না। কেন? কারণ জি কিন্তু ওভারল্যাপ হয়ে গেছে। সো কখনোই ওভারল্যাপ হবে না, এটা ক্রমসজ্জা অনুসরণ করবে। মানে কি? এইটার পরের ক্রম থেকে শুরু হয়ে তিনটাকে নিবে। তাহলে এটা কিন্তু কখনোই ওভারল্যাপ করবে না, ক্রমসজ্জা অনুসরণ করবে। এরপরে কি? কোডন সমূহ সার্বজনীন, অর্থাৎ সকল প্রজাতির জন্য সমানভাবে প্রযোজ্য। যেমন এই কোডনটা AUG, এটা মানুষের শরীরে যদি মিথিওনিন কোড করে, পৃথিবীর সব প্রাণীর শরীরে এটা মিথিওনিনই কোড করবে। এটা অন্য কোনো প্রোটিনকে কোড করতে পারবে না। এটাই হচ্ছে সার্বজনীনতা বা ইউনিভার্সালিটি, যে একটা কোডন সবসময় একটা অ্যামিনো অ্যাসিডকেই কোড করবে। এটা কখনোই প্রজাতি ভিত্তিতে আলাদা হবে না। তাহলে সব প্রজাতির ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। সর্বদা 3 অক্ষর বা ট্রিপলেট হয়, এটা আমরা জানি। শুরু ও সমাপ্তি হচ্ছে নির্দিষ্ট। আর কি? দুইটা কোডনের মধ্যে কখনো অতিরিক্ত নিউক্লিওটাইড থাকবে না। এটাও কি বলেছে? এই যে এ ইউ জি সি ইউ জি, এটা একটা কোডন, এইটা একটা কোডন, এরকম কখনো হবে না। তাহলে এটা কি একটা অতিরিক্ত নিউক্লিওটাইড হয়ে গেল না? তাহলে এরকম কোনো অতিরিক্ত নিউক্লিওটাইড থাকবে না, এটা একদম পর পর যাবে। এটাই বলেছে এখানে। আর যতক্ষণ পর্যন্ত না সমাপ্তি কোডন আসবে ততক্ষণ পর্যন্ত ট্রান্সক্রিপশন চলতে থাকবে। এই হচ্ছে আমাদের জেনেটিক কোডের বৈশিষ্ট্য। জেনেটিক কোডন সম্পর্কে আমরা যা যা জানা দরকার বা যা যা জানা উচিত সবই হচ্ছে এই চ্যাপ্টারের সব কিছু কিন্তু আমাদের পড়া আলহামদুলিল্লাহ শেষ। এখন আমি তোমাদেরকে মধ্যে কোনো একটা ক্লাসে, কোন ক্লাস আমার ঠিক মনে নাই, বাট কোনো একটা ক্লাসে বলেছিলাম যে আমি তোমাদের এই লেখাগুলো একসাথে প্রোভাইড করব। সেই লেখাটা কি? কাকে কি বলা হয়, কোনটাকে বংশগতির ধারক ও বাহক বলা হয়, কোনটাকে মাস্টার মলিকিউল বলে, কোনটাকে ব্লুপ্রিন্ট বলে, এইসব নিয়ে তোমাদের মধ্যে অনেক কনফিউশন, অনেক চিন্তা ভাবনা যে কোনটা আনসার করবে। এক এক জায়গায় এক একটা বইয়েও জিনিসটা অনেক কনফিউজিং করে লেখা, এক এক জায়গায় এক এক রকম লেখা। সো এই কয়টা জিনিস তোমাকে অবশ্যই এমসিকিউর জন্য মনে রাখতে হবে। আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে এইটা তোমরা আলাদা, এখানে যেরকম লেখা আছে আলাদাভাবে জিনিসটা লিখে তোমাদের বইয়ে স্টিকি নোট দিয়ে লাগাই রাখতে পারো। তাহলে দেখো, প্রথমে কি? বংশগতীয় বৈশিষ্ট্যের ধারক ও বাহক। আমরা জানি, আমরা প্রথম থেকে বলে আসছি, বংশগতীয় বৈশিষ্ট্যের ধারক ও বাহক হচ্ছে কি? ক্রোমোজোম। এখন অপশনে যদি ক্রোমোজোম না থাকে তাহলে কি করতে হবে? অপশনে যদি ক্রোমোজোম না থাকে তাহলে তোমরা ডিএনএ দিবা, কারণ আলটিমেটলি ডিএনএর ভেতরের, ক্রোমোজোমের ভেতরের কোন পার্টটা এই বংশগতির বস্তু হিসেবে কাজ করে? ডিএনএ। সো যদি কোশ্চেনে দুটোই থাকে তাহলে অবশ্যই ক্রোমোজোম দিবা তোমরা, কারণ ক্রোমোজোমকে, প্রোটিনকে ক্রোমোজোমকেই বলা হয়। ক্রোমোজোম যদি না থাকে তাহলে আমরা কি দিব? ডিএনএ দিব। সো এই গেল বংশগতির ধারক ও বাহক। বংশগতীয় বস্তুর প্রধান উপাদান কি? বংশগতীয় বস্তুর প্রধান উপাদান হচ্ছে ক্রোমোজোম। আর এই যে বংশগতীয় বস্তু ডিএনএ, আরএনএ, এগুলো যে তৈরি হচ্ছে, কি দিয়ে তৈরি হচ্ছে? নিউক্লিক অ্যাসিড দিয়ে তৈরি হচ্ছে। তাই এই নিউক্লিক অ্যাসিডকে বলে হয় হচ্ছে মাস্টার মলিকিউল। তাহলে মাস্টার মলিকিউল কাকে বলে? নিউক্লিক অ্যাসিডকে বলে। জীবের জীবনের আণবিক ভিত্তি কি? জীবের জীবনের আণবিক ভিত্তি হচ্ছে ডিএনএ। আর এর আগে আমরা পড়েছি সেন্ট্রাল ডগমা পড়ার সময় যে সর্ববৃহৎ কর্মী অণু হচ্ছে প্রোটিন। এখন এখান থেকে আরেকটা জিনিস মনে রাখবা, জীবনের ভাষা বা
ল্যাঙ্গুয়েজ অফ লাইফ। জীবনের ভাষা বা ল্যাঙ্গুয়েজ অফ লাইফ কাকে বলা হয়? এই প্রোটিনকে। তাহলে মাস্টার মলিকিউল, সর্ববৃহৎ কর্মী অণু বা জীবনের ভাষা বা ল্যাঙ্গুয়েজ অফ লাইফ, যেটাই থাকুক না কেন আনসার দিবা প্রোটিন। বংশগতির মূল একক কি? মূল একক হচ্ছে জিন। জীবের জীবনের ব্লুপ্রিন্ট হচ্ছে জিন, আর বংশগতির বায়োকেমিক্যাল ভিত্তি হচ্ছে জেনেটিক কোড। তাহলে আণবিক ভিত্তি কি? আণবিক ভিত্তি হচ্ছে ডিএনএ, আর বায়োকেমিক্যাল ভিত্তি কি? বায়োকেমিক্যাল ভিত্তি হচ্ছে জেনেটিক কোড। সো এই জিনিসটা মনে রাখতে হবে। এখন এখানে তোমাদের আরো একটা জিনিস, জিন না দিয়ে আরেকটা জিনিস বলতে পারে, সেটা হচ্ছে কি জিনোম। জিনোম জিনিসটা কি? জিনোম জিনিসটা হচ্ছে আমাদের বডিতে যতগুলো জিন আছে সব জিনের সমষ্টি হচ্ছে এই জিনোম। সবগুলো জিনকে একসাথে বলে জিনোম। তাহলে জিনের সমষ্টি হচ্ছে জিনোম। এটা বিজ্ঞানীরা দেখেছেন যে আমাদের বডিতে যত জিন আছে বা পুরো জিনোমকে আমরা যদি 100% চিন্তা করি, এই জিনোমের মাত্র 2% জিন বা 2% বৈশিষ্ট্য হচ্ছে আমাদের দেহে প্রকাশিত হয়, আর বাকি 98%ই অপ্রকাশিত থেকে যায়। তাহলে আমাদের বডিতে যত জিন আছে সব জিনের সমষ্টি হচ্ছে জিনোম। জিনোমের যত জিন আছে তার মধ্যে মাত্র 2% প্রকাশিত হয়, বাকি 98% অপ্রকাশিত থেকে যায়। So this is all about genetic code, gene codon. আশা করছি এই চ্যাপ্টার থেকে তোমাদের যা যা প্রবলেম ছিল সেগুলো আমরা কভার করে ফেলেছি। তোমরা রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, জেনেটিক কোড, জিনোম জিনিসগুলো যখন পড়বা অবশ্যই মাথার মধ্যে ক্লিয়ার কনসেপ্ট রাখবা যে কোনটাকে কি বলে। এটা সম্পর্কে ধারণা যদি তোমার ঠিকমতো না থাকে তাহলে তুমি প্রসেসগুলো বুঝতে পারবা না। সো আমরা এই চ্যাপ্টারটা মোটামুটি শেষ করে ফেলেছি। তো আমরা নেক্সট ক্লাসে হয়তো পরবর্তী কোনো একটা চ্যাপ্টার শুরু করব। আর এই ক্লাসে তোমাদের যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেটা কমেন্ট বক্স বা গ্রুপে জানাতে পারো। আল্লাহ হাফিজ সবাইকে।